সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আজকে আমি থিম রাইটিংয়ের উপর ক্লাস নেব। থিম রাইটিংয়ের এটা সেকেন্ড ক্লাস। এর আগে আমি যে ক্লাসটা নিয়েছিলাম থিম রাইটিংয়ের, এটা কিছু কবিতা তোমাদের দেখিয়েছিলাম যে কিভাবে থিম রাইটিং এই উত্তরটা করতে হবে। আজকে সবাই একটু খেয়াল করো, এটা একটু আরও পরের কবিতাগুলা, যে কবিতাগুলো আমি তোমার থিম রাইটিংয়ের উপরে সিলেক্ট করেছি, এগুলা তোমরা বইয়ে পাবে। টেক্সট বইয়ে কিছু কিছু আছে, তাছাড়া টেক্সট বই ছাড়াও বাইরের থেকে কিছু থিম রাইটিংয়ের জন্য কবিতা আসে, যেগুলো তোমাদের আমি এখন দেখাচ্ছি। প্রথম যে কবিতাটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে দ্য লেক আইল অফ ইনিসফ্রি। ওকে, দেখি আমরা কবিতাটা কী লেখা আছে। ডব্লিউ.বি. ইয়েটসের। ওকে, তাহলে কবিতাটা আমাদের সামনে আসলো, দ্য লেক আইল অফ ইনিসফ্রি বাই ডব্লিউ.বি. ইয়েটস। এখানে যে কবিতাটা লেখা আছে, আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও অ্যান্ড গো টু ইনিসফ্রি। আমি এখন যাব, উঠব, যাব। কোথায় যাব? গো টু ইনিসফ্রি। ইনিসফ্রি ইজ অ্যান আইল্যান্ড, ইটস এ লেক আইল, একটা জায়গার নাম। সেখানে যাব। সেখানে কি আছে? অ্যান্ড এ স্মল কেবিন বিল্ড দেয়ার। সেখানে একটা ছোট একটা কেবিন তৈরি করব অফ ক্লে। কেবিনটা হবে কিসের? মাটির তৈরি। অ্যান্ড ওয়াডলস মেড। ওয়াডলস, হোয়াট ইজ ওয়াডলস? যেটা বেত বলি আমরা, বেতের এবং মাটির তৈরি ঘর হবে। 9 বিন রোজ উইল আই হ্যাভ দেয়ার। সেখানে আমি 9টা রো, মানে 9 সারিতে শিম গাছ বপন করব। এ হাই ফর দ্য হানিভি। এবং সেখানে কি থাকবে? মৌমাছির মধুর চাক থাকবে। অ্যান্ড লিভ অ্যালোন ইন দ্য ভি লাউড গ্লেড। এবং আমি এখানে একাকী বাস করব, যেখানে থাকবে মৌমাছির গুঞ্জরণ। বনের ভিতর মৌমাছির গুঞ্জরণ আমি শুনব। অ্যান্ড আই শেল হ্যাভ সাম পিস দেয়ার। সেখানে আমি অনেক শান্তি পাব। ফর পিস কামস ড্রুপিং স্লো। এবং শান্তি আসে কীভাবে? আস্তে আস্তে। ড্রপিং স্লো, ফোটায় ফোটায় শান্তি আসে। ড্রপিং ফ্রম দ্য ভেইলস অফ দ্য মর্নিং টু হোয়ার দ্য ক্রিকেট সিংস। ওই যে ফোটায় ফোটায় যে শান্তিটা আসে, সেটা কোথার থেকে? সকালবেলার পর্দা ভেদ করে আসে, এবং সেটা ঝিঝি পোকার গানের সাথে মিলিত হয় সেই শান্তিটা। তার মানে সেখানে সকালবেলা যখনই হবে, তখন আমার প্রশান্তিময় একটা দিন শুরু হবে এবং শেষ হবে ঝিঝি পোকার গানের মধ্য দিয়ে। দেয়ার মিড নাইটস অল এ গ্লিমার। সেখানে মধ্যরাত হচ্ছে আভা আলো, মানে হালকা আলো। অ্যান্ড নুন আ পার্পল গ্লো। এবং সেখানে মধ্যাহ্ন হবে গোলাপি আভা। অ্যান্ড ইভিনিং ফুল অফ দ্য লিনেটস উইংস। এবং সন্ধ্যা হবে পাখির ডানায় ভরপুর, মানে প্রচুর পাখি থাকবে, গান গাবে পাখি, এরকম। সো এখানে আমরা ডব্লিউ.বি. ইয়েটসের যে কবিতাটা আমরা দেখতে পাচ্ছি, এটা সম্পূর্ণ তার একটা লঙ্গিং আর ডিজায়ার টু গো ইনিসফ্রি, টু হ্যাভ পিস দেয়ার। সে বলতে যাচ্ছে যে এখানে যদি আমরা থিমটা বলি, তাহলে কীভাবে বলবো? থিমটা হচ্ছে দ্য পোয়েট finds peace in Innisfree. In this world, in our society, there lacks peace and harmony. But in the remote area, where there is no hustle and bustle of the city, no chaos, no noise of the city, and it's totally distant from the city chaos. There is peace in the isle, that is Innisfree, and the poet wants to have his life lead. The poet wants to lead his life in that place. Here
he will get all the happiness, he will get peace living there. He wants to escape from the city life. The poet wants to live in a very simple life with a heart in a heart built of clay and water. He has no aspiration, he has no big dreams, but a very simple life. He will enjoy the natural blessings, he will live on the natural bounties, he will eat all the things nature gives gives him. He will lead his life amidst nature. So nature can provide us happiness and peace, which is not possible in the city. এটা হচ্ছে থিমটা, তুমি এভাবে লিখবে উইদিন 50 ওয়ার্ডস। আমি অনেকগুলো ওয়ার্ড বলেছি, এর মধ্যে তুমি 50টা ওয়ার্ড বেছে নিবা বা সেন্টেন্সগুলোকে ছোট করে দিবা। আমি অনেকগুলো সেন্টেন্স বলবো প্রত্যেকটা থিমের মধ্যে। যে সেন্টেন্সগুলো তোমার কাছে ভালো লাগে, যে সেন্টেন্সগুলো তুমি মনে রাখতে পারবে, সেই সেন্টেন্সগুলো তুমি কালেক্ট করবা বা আমার কথাটা ফলো করবা, সেটা আবার লিখবা, ট্রাই করবা। তাহলে দ্য লেক আইল অফ ইনিসফ্রির মধ্যে থিমটা কি? এর থিমটা হচ্ছে দ্য পোয়েট ফাইন্ডস হ্যাপিনেস ইন দ্য আইল অফ ইনিসফ্রি। ইনিসফ্রি নামক আইলে সে লেক আইলে সে শান্তি খুঁজে পায়, হুইচ হি ক্যান নট ফাইন্ড ইন সিটি, যেটা সে শহরে বাস করে পায় না। তার ইচ্ছা, হি ওয়ান্টস টু বিল্ড দেয়ার হাট a cabin with clay and water. The city gives us chaos, the city gives us disturbance, the city gives us a lot of enmity, lot of lot of enemies, which is not found in nature. Nature gives us a complete happiness, nature gives us a complete peace, which the poet wants to get. So he longs for getting a peaceful life, and that's why he wants to go to Innisfree to have a peaceful life. Here the nature will provide him all the foods, nature will provide him all the living place that he needs to live in, and thus the birds will help him, the birds will sing their songs, and the midnight glimmer will give him pleasure, and everything in the nature will solace him, will please him. So that's why he wants to go beyond city and go to a remote place to get peace there. Okay, this is the theme. Now let's come to the next theme, next poem. Let's see what is there. আমরা দেখি এরপরে কি আছে। From September 1, 1939, W.B. Warden. ওকে, আমরা এখন যে কবিতাটা পাচ্ছি সেটা হচ্ছে from September 1, 1939, and written by W.H. Auden. It's a very short poem though, but this poem has a good theme. So let's start. What is there? First of all, we'll see the meaning of the words and the meaning of the stanzas. Then I'll go to the theme writing. I sit on one of the dives on 52nd Street, uncertain and afraid. বিষয়টা খেয়াল করো, এখানে কবি বলছে যে I sit on one of the dives. Dives here is restaurant. আমি অনেকগুলো রেস্টুরেন্টের মধ্যে, পানশালা বাংলায় বলে, এখানে আমি বসে আছি
অন 52nd স্ট্রিট, তার মানে ওই রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টে সে বসে আছে সেটার ঠিকানা হচ্ছে 52nd, মানে 52 নং স্ট্রিট অ্যাড্রেসটা। আনসার্টেন অ্যান্ড অ্যাফ্রেড, মানে কবি হচ্ছে আনসার্টেন, অনিশ্চিত এবং ভীত ছিল তখন। কেন? অ্যাজ দ্য ক্লেভার হোপস এক্সপায়ার, চতুর আশাগুলি, ইচ্ছাগুলো, স্বপ্নগুলো কি করছে? শেষ হয়ে যাচ্ছে। অফ এ লো ডিসঅনেস্ট ডিকেড। আর শুরু হচ্ছে কি, একটা নিচু অসাধু একটা দশক শুরু হয়েছে। ওয়েভস অফ অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার, শুরু হয়েছে তরঙ্গ, দেখা যাচ্ছে ঢেউ। কিসের? অ্যাঙ্গার, মানে অ্যাঙ্গার হচ্ছে ক্রোধ, এবং ফিয়ার ভয়। ক্রোধ এবং ফিয়ার, ক্রোধ এবং ভয়ের তরঙ্গ দেখা যাচ্ছে। সার্কুলেট ওভার দ্য ব্রাইট অ্যান্ড ডার্কেন্ড ল্যান্ডস অফ দ্য আর্থ, এবং যে ক্রোধ এবং ভয়টা প্রদক্ষিণ করছে, সার্কুলেট করছে কিসের উপরে? ওভার দ্য ব্রাইট অ্যান্ড ডার্কেন্ড ল্যান্ডস অফ দ্য ব্রাইট, অত্যন্ত উজ্জ্বল আমাদের ভূমি, বাট আবার কি বলছে? ডার্কেন্ড, আবার অন্ধকারাচ্ছন্ন আমাদের এই পৃথিবীর মাটিতে, আমাদের মাতৃভূমি বলা যায়, বা আমাদের দেশের বা পৃথিবীর মাটিতে কি হয়েছে? সার্কুলেট ওভার দ্য ব্রাইট অ্যান্ড ডার্কেন্ড ল্যান্ডস অফ আর্থ। কি সেটা সার্কুলেট কি করছে? কোন জিনিসটা সার্কুলেট করছে? আবর্তিত হচ্ছে। কি সার্কুলেট এখানে আবর্তিত হচ্ছে? আমাদের এই পৃথিবীর ভূমিতে আবর্তিত হচ্ছে কি? ওয়েভস অফ অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার, ক্রোধ এবং ভয় আমাদেরকে আচ্ছন্ন করছে। অবসেসিং আওয়ার প্রাইভেট লাইফস, আমাদের নিমজ্জিত করছে, আচ্ছন্ন করছে আমাদের ব্যক্তিগত জীবনগুলা। কি আচ্ছন্ন করছে? ওই যে অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার। দ্য আনমেনশনেবল অর্ডার অফ ডেথ, আনমেনশনেবল, অব্যক্ত, দুর্গন্ধ, অফ ডেথ, মৃত্যুর অব্যক্ত গন্ধ আমাদেরকে আচ্ছন্ন করছে। অফেন দ্য সেপ্টেম্বর নাইট, যেটা সেপ্টেম্বর নাইটকে চিহ্নিত করেছে, নষ্ট করে দিয়েছে সেপ্টেম্বর নাইটকে আমাদের। ওকে, তাহলে এই কবিতার থেকে আমরা কি বুঝতে পারলাম? থিমটা কি? থিমটা হচ্ছে দ্য রাইটার ইজ very much concerned and anxious about the Second World War, onset of the Second World War. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময়টা এরকম ছিল, সবার মনে আতঙ্ক ছিল, ভয় ছিল, এবং পৃথিবীর ভূমিটাকে গ্রাস করছিল এই অজানা আতঙ্ক এবং ভয়। আমাদের ব্যক্তিগত জীবনকে কি অবসেসিং, আচ্ছন্ন করে দিচ্ছে, এবং মৃত্যুর গন্ধ পাচ্ছে। সো তুমি থিম রাইটিংয়ে লিখবে যে দ্য পোয়েট ইজ কনসার্নড অ্যান্ড অ্যাংশিয়াস অ্যাবাউট দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দ্যাট হ্যাজ গ্রিপড দ্য পিপল অফ দ্য আর্থ। পিপল আর ফিলিং angry and they are fearful about the coming decade, about the coming days where people can find the odor of death, মানে মৃত্যুর গন্ধ পাচ্ছে। And on this September night they are facing this kind of fate, এরকম ভাগ্য তাদের শুরু হয়েছে সেপ্টেম্বর নাইটে। তারা এটা বসে, they understand it, they find it that their fate or their fortune is going to be scattered. যে ব্রাইট কথা বলেছে, ব্রাইট আমাদের ল্যান্ড, এটা কি হচ্ছে? আমাদের যে ব্রাইট ল্যান্ড আছে, এটাকে ডার্কেন্ড ল্যান্ড, দুটাকে মিক্সচার হয়ে গেছে, এবং আমাদের প্রাইভেট জীবনকে কি করছে? আচ্ছন্ন করে দিচ্ছে। সো all hopes has expired, all hopes has been expired, and a new decade of dishonesty has started where people live in anger and fear. It is the picture of onset of Second World War. তোমরা জানো যে 1939
শুরু হয়েছিল বিশ্বযুদ্ধ তখনই থেকেই মানুষ বুঝতে পেরেছিল যে দ্য ওয়ার্ল্ড ওয়ার ইজ গোয়িং টু বি হ্যাপেন্ড। সো আমরা দেখি এর পরে আমরা কবিতাটা কি আছে। দ্য চার্জেস অফ দ্য লাইট ব্রিগেড বাই লর্ড আলফ্রেড টেনিসন। ওকে, আমরা এই কবিতাটা যদিও একটু ছোট দেখা যাচ্ছে, তারপর আমি চেষ্টা করছি, তোমরা সামনে বইটা নিয়ে বসো। দ্য চার্জেস অফ দ্য লাইট ব্রিগেড, লাইট ব্রিগেডের আক্রমণ। তো ব্রিগেড বলতে আমরা বুঝি যে আজ গ্রুপ অফ সোলজার্স। দ্য লর্ড আলফ্রেড টেনিসনের কবিতাটা দেখি, এখানে আমি কবিতাটা প্রথম তোমাদের বুঝাচ্ছি, বোঝানোর পরে আমি সেখানে থেমে যাচ্ছি। হাফ এ লিগ, হাফ এ লিগ, লিগ হচ্ছে 3 মাইলসের লিগ, 3 মাইলে 1 লিগ হয়, তাহলে হাফ এ লিগ মানে 1.5 মাইল। হাফ এ লিগ, হাফ এ লিগ, হাফ এ লিগ অনওয়ার্ড, তারা 1.5 মাইল করে অগ্রসর হচ্ছে। অল ইন দ্য ভ্যালি অফ ডেথ, সবাই কিসের দিকে যাচ্ছে? অল ইন দ্য ভ্যালি অফ ডেথ, মৃত্যু উপত্যকার দিকে ধাবিত হচ্ছে। রোড দ্য 600, আর এভাবে রোড মানে কি, তারা যাচ্ছে অশ্বারোহী, মানে রোড দ্য 600, এভাবে অশ্বারোহী যারা যারা আরোহণ করছে কিসে? ঘোড়ায় চড়ে। 600 সোলজার্স, 600 সোলজার এগিয়ে যাচ্ছে। ফরওয়ার্ড দ্য লাইট ব্রিগেড, তো এটা হচ্ছে ফরওয়ার্ড মানে কি বলছে? এগিয়ে যাও হে লাইট ব্রিগেড, মানে আদেশ দিল কে? তাদের যে কমান্ডার। চার্জ ফর দ্য গানস, তোমরা কি করো? আঘাত করো তোমাদের বন্দুক দিয়ে। হি সেড ইনটু দ্য ভ্যালি অফ ডেথ রোড দ্য 600, আর এভাবেই মৃত্যু উপত্যকায় 600 অশ্বারোহী তারা ধাবিত হচ্ছে। ফরওয়ার্ড দ্য লাইট ব্রিগেড, সামনে এগিয়ে যাও হে লাইট ব্রিগেড। ওয়াজ দেয়ার এ ম্যান ডিসমেইড, এখানে একজনে কি লোক আছে যে ভীত? নট দো দ্য সোলজার নিউ, না একজনও না, যদিও সোলজার যারা সামনে যাচ্ছে তারা জানতো সামওয়ান হ্যাড ব্লান্ডার্ড, কেউ না কেউ ভুল করেছে। যেভাবে তারা যাচ্ছে এর মধ্যে কোনো একটা মিস্টেক থাকতেও পারে, কেউ ভুল করেছে। ব্লান্ডার মানে মিস্টেক বা ভুল করা। দেয়ার্স নট টু মেক রিপ্লাই, কিন্তু যা বলেছে তাই করতে হবে। নট টু মেক রিপ্লাই, কোনো উত্তর দেওয়া যাবে না। মার্চ ফরওয়ার্ড, সামনে যেতে বলেছে, সোলজাররা সামনে যাবে। নো রিপ্লাই। দেয়ার্স নট টু রিজন হোয়াই, কেন তাদেরকে বলা হলো যে যেতে, উদ্দেশ্য কী, রিজন কী, কারণ কী, তাও প্রশ্ন করা যাবে না। দেয়ার্স বাট টু ডু অ্যান্ড ডাই, বাট তাদের কথা হচ্ছে যে অবশ্যই তোমরা যাবে এবং মৃত্যুবরণ করবে, কিন্তু কোনো প্রশ্ন করা যাবে না, কোনো ধরনের রিপ্লাই করা যাবে না। ওকে, ইনটু দ্য বেলি অফ ডেথ, এবং এভাবেই তোমাদেরকে যেতে হবে কোথায়? মৃত্যু উপত্যকায় ধাবিত হও। রোড দ্য 600, এইভাবেই 600 অশ্বারোহী সামনে বাড়ছে। ক্যানন টু রাইট অফ দেম, তাদের ডান দিকে কামান। ক্যানন টু লেফট অফ দেম, তাদের বাম দিকে কামান। ক্যানন ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে কি? কামান। ভলিড অ্যান্ড থান্ডার্ড, বিস্ফোরিত হলো প্রচণ্ড শব্দে, প্রচণ্ড গোলাবারুদ। স্টর্ম অ্যাট উইথ শট অ্যান্ড শেল, তাদের দিকে নিক্ষিপ্ত হলো। শট অ্যান্ড শেল, সেখানে গোলা নিক্ষিপ্ত হলো। বোল্ডলি দে রোড অ্যান্ড ওয়েল, এবং তারপরও তারা সাহসের সাথে এগিয়ে গেল। ইনটু দ্য জোজ অফ ডেথ, মৃত্যুর করাল গ্রাসে তারা নিপতিত হলো। ইনটু দ্য মাউথ অফ হেল, তারা দোজকের মুখে পতিত হলো। রোড দ্য 600, আর এইভাবেই 600 অশ্বারোহী এগিয়ে গেল। ওকে, তাহলে কি বুঝলাম? এটা হচ্ছে যে সোলজার্সদের তাদের যে সাহসিকতা, ব্রেভারি, দেয়ার কারেজ অ্যান্ড দেয়ার লাভ ফর
হোমল্যান্ড, এটা এখানে থিমটা বলা হয়েছে। The theme of the poem is the soldiers march forward when their commander commands them to march forward. If there is a mistake in the command, if there is anything that is not just, that is unjust for the soldiers to go forward, yet the soldiers have to go forward into the valley of death. That is, they may die, they may be killed, they may face the death, yet they have to go forward. There is no scope for asking the reason. There is no scope to have a reply or to get reply from the commander. No question but submission to the commander's commands. This is the picture of the soldiers who sacrifice their life for their motherland. Okay, main কথা হচ্ছে this is the sacrifice of the soldiers, this is the march of the soldiers, this is the fighting of the soldiers for their motherland who follow the orders of their commander, though the order of the commander may have some mistake, but there should be no reason to ask, there should be no reply, there should be no question of their commands, of the commander's command. So their duty is to go forward, though they know they are going to die, yet they have to go forward and they will accept their death as their duty. So this is the theme of the poem. Now let's go to the next poem. What is there? She walks in beauty. This is the poem. She walks in beauty. Let's start. What is the poem about? Okay, the poem is She Walks in Beauty by Lord Byron. This is a poem about beauty. Lord Byron wrote this poem. He tells Lord Byron, she walks in beauty. কাকে বলছে? কোন একটা মহিলাকে উদ্দেশ্য করে বলছে। She walks in beauty like the night. She walks in beauty. একটা জিনিস খেয়াল করে, সে কিন্তু সৌন্দর্যের মধ্য দিয়ে হাঁটছে। পয়েট বলছে না যে she was beautiful, but she walks in beautiful. So the poet tells about the surroundings, beautiful surroundings. এই ব্যাপারটা বলেছে, like the night of cloudless crimes and starry skies. কেমন করে? যেমন করে আকাশে থাকে মেঘহীন climes and starry skies, মেঘ মুক্ত আকাশ এবং চন্দ্রখচিত আকাশ, এরকম she looks and she walks through this beauty, in this beauty. এই সৌন্দর্যের মধ্য দিয়ে সে এগিয়ে যাচ্ছে। and all that's best of dark and bright, এবং সমস্ত কিছু যার মধ্যে রয়েছে অন্ধকার এবং উজ্জ্বলতা, দুইটার সংমিশ্রণে তার সৌন্দর্য আরও বেশি করে ফুটে উঠেছে। meet in her aspect and her eyes, এবং এই দুইটা তার অ্যাসপেক্টের মধ্যে, তার সৌন্দর্য এবং তার চোখের মধ্যে ডার্ক এবং ব্রাইট দুটার একটা ভেরি গুড মিক্সচার অফ ডার্ক অ্যান্ড ব্রাইট, এই দুটার সংমিশ্রণ হয়েছে। does mellowed to that tender light, এভাবে
সুন্দর কোমল একটা আলোর দিকে যাচ্ছে, which heaven to gaudy day denies, যে আলোটা স্বর্গ একটা দিনকেও দেয় না, যে আলোটা স্বর্গ অস্বীকার করে দিনকে দিতে, ঠিক সে আলো সেই মহিলার পড়েছে এবং মহিলাকে খুব সুন্দর লাগছে, এটাই কবি বলছে। One shade the more, one ray the less, had half impaired the nameless grace. কিছু কম আলো আবার কিছু বেশি আলো, one shade the more, one ray the less, had half impaired the nameless grace. এইভাবে এই নেমলেস গ্রেস, এই যে মহিলাটি, তার কোনো নাম নেই, নাম অজানা একটা মহিলা, এরকম একটা মহিলার সৌন্দর্যকে এখানে চিত্রিত হয়েছে। হুইচ ওয়েভস ইন এভরি র্যাভেন ট্রিস, যেটা প্রত্যেকটা গাছে দেখা যাচ্ছে, অফ সফটলি লাইটেন্স ওভার হার ফেস, এবং তার চোখের মধ্যে সেই আলোটা ছড়িয়ে যাচ্ছে। হোয়ার থটস সাডেনলি সুইট এক্সপ্রেস, হাউ পিওর হাউ ডিয়ার দেয়ার ডিউলিং ফেস, এবং সে সৌন্দর্যটা তার বোঝা যাচ্ছে যে ন্যাচারাল বিউটি, আউটওয়ার্ড এক্সটার্নাল বিউটির সাথে তার ইন্টারনাল বিউটির কথা বলেছে। হাউ পিওর ইনোসেন্ট গার্ল, এই দুইটা একসাথে মিলিত হয়েছে। এটা ডিউলিং প্লেস বলতে এখানে এক্সটার্নাল বিউটি এবং ইন্টারনাল বিউটি একত্রে মিলিত হয়েছে। এই মহিলাটার ব্যাপারে সৌন্দর্য বর্ণনা করতে বলেছে। বর্ণনা করতে গিয়ে কবি বলেছে যে তার মধ্যে যে এক্সটার্নাল বিউটি ছিল, তার মধ্যে ইন্টারনাল বিউটি ছিল। এক্সটার্নাল বিউটি যে ফিজিক্যাল ব্রাইটনেস অর বিউটি, আর ইন্টারনাল বিউটি হচ্ছে যে ইনোসেন্ট পিওর এরকম কিছু। অ্যান্ড অন দ্যাট চিক অ্যান্ড ওভার দ্যাট ব্রো, এবং গালের উপরে, তারপরে ভ্রুর উপরে, সো সফট, সো ক্যাম, সো এলোকুয়েন্ট দ্য স্মাইল দ্যাট ওয়েন, এবং এত সুন্দর, এত কোমল একটা হাসি, যেটা স্মাইলস দ্যাট ওয়েন, দ্য টিন্স দ্যাট গ্লো, এবং এটা একটা হাসি একটা ছড়িয়ে যাচ্ছে তার মুখ থেকে। বাট টেল অফ ডেজ ইন গুডনেস স্পেন্ট, a mind at peace with all below, a heart whose love is innocent. এবং আমাদের একটা দিনের কথা বলে দেয়, এরকম একটা সৌন্দর্যের কথা দেখে বা সৌন্দর্য দেখে আমরা দিনের কথা মনে পড়ে, যেখানে আমরা গুডনেস স্পেন্ট, যার মধ্যে যে এই মহিলাটির মধ্যে শুধু গুডনেসই আছে, যে গুডনেস নিয়ে সে দিন যাপন করে। দেয়ার ইজ নো কার্স, দেয়ার ইজ নো সিন ইনসাইড হার, তার মধ্যে কোনো পাপ নেই, নিষ্পাপ একটা মহিলা। আ মাইন্ড অ্যাট পিস উইথ অল বিলো, একটা মন, তার খুব প্রশান্তিময় মন, এবং একটা হৃদয় যেটা ইনোসেন্ট হৃদয়। সো আমরা এখানে যে জিনিসটা বুঝতে পেরেছি, দ্য পোয়েম টেলস অ্যাবাউট দ্য বিউটি অফ এ গার্ল, অফ এ ওম্যান, হুজ বিউটি, যার বিউটিটা, যার সৌন্দর্যটা is a mixture of external beauty and internal beauty. Externally, she has good complexity, good beautiful shade, beautiful eyes, and beautiful cheeks and brows, everything. And inwardly, she is beautiful at her mind and at her heart. মনের দিক থেকে সে সুন্দর, হৃদয়ের দিক থেকে সুন্দর, যেমন সুন্দর বাহ্যিক। সো এখানে লর্ড বাইরন একটা মহিলাকে দেখে সে এইভাবে মহিলাকে প্রশংসা করেছে। ওকে, নেক্সট কাম টু দ্য নেক্সট পয়েন্ট। আমরা দেখছি এখানে আই ডাইড ফর বিউটি, এমিলি ডিকেন্স, আই ডাইড ফর বিউটি। ওকে, এরপরে বিউটিকে নিয়ে আবার আরেকটি কবিতা দেখি আমরা কবিতাটাতে কি লিখেছে। আই ডাইড ফর বিউটি লিখেছেন এমিলি ডিকিনসন।
I died for beauty but was scarce at justice in the tomb. কবি বলেছে, কবি একটা মহিলা কবি, সে বলছে যে আই ডাইড ফর বিউটি, আমি কিসের জন্য, আমি সৌন্দর্যের জন্য মৃত্যুবরণ করেছি, আমি মরেছি কিসের জন্য, সৌন্দর্যের জন্য, বাট ওয়াজ স্কেয়ার্স অ্যাডজাস্টেড ইন দ্য টম, কিন্তু আমি ভীত হয়ে গেছি যখন আমি টম্বে, আমি আমার কবরে এসে আমি অ্যাডজাস্ট করতে পারছি কি পারছি না, এই বিষয়টাকে নিয়ে আমি খুব ভীত অবস্থায় আছি, যে আমি যে সৌন্দর্য নিয়ে যে আমি মরলাম, সৌন্দর্যের কারণে মরেছি, সৌন্দর্যের জন্যে মরেছি, এখন কবরে এসে আমি অ্যাডজাস্ট করতে যে আমি ভয় পাচ্ছি। when one who died for truth was slain, যখন আমি দেখলাম যে আরেকজন যে মৃত্যুবরণ করেছে সত্যের জন্য, সে আমার পাশের কবরে was lain in an adjoining room, আমার পাশের কবরে সে আছে, সে পুরুষ এবং আমি মহিলা, তো সে মৃত্যুবরণ করেছে সত্যের জন্য আর আমি মৃত্যুবরণ করেছি বিউটির জন্য। মানে I searched for beauty, I worked for beauty, and he worked for truth, he searched truth. আমাদের দুজনের পৃথিবীতে এই কাজ ছিল, মানে একটা জবের কথা বলেছে। মানুষের প্রত্যেকটা মানুষের তো জীবনে কিছু করে, এই করাটাই মানে তার ইচ্ছা, ডিজায়ার, এগুলা নিয়ে একসময় আমরা মৃত্যুবরণ করি। তো সারা জীবনের একটা উদ্দেশ্য, কেউ টাকার জন্য ঘুরে, কেউ ক্ষমতার জন্য ঘুরে, ঘুরতে ঘুরতে একসময় কি মারা যায়, মারা যাওয়ার পর কবরে যায়, কবরে যাওয়ার পরে সে দেখলো যে আমি তো সারা জীবন এটার জন্য করেছি, আই ডাইড ফর মানি, আই ডাইড ফর পাওয়ার, যাই হোক এখানে দুটা বিষয় উল্লেখ করেছে, আই ডাইড ফর বিউটি, আরেকজন আই ডাইড ফর ট্রুথ। তারপরে কি হলো দেখো, হি কোয়েশ্চেন্স সফটলি, সে আমাকে প্রশ্ন করলো হোয়াই আই ফেলড, কেন আমি ব্যর্থ হলাম। মানে সে সত্যের জন্য লড়ে মৃত্যুবরণ করেছে, সে আমাকে জিজ্ঞেস করলো যে আমি না, আমি তো সৌন্দর্যের জন্য মৃত্যুবরণ করেছি, তো সে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি ব্যর্থ হলে কেন। ফর বিউটি আই রিপ্লাইড, বললো যে আমি ব্যর্থ হলাম সৌন্দর্যের জন্য। তার মানে আমাদের ব্যর্থতা কোথায়, আমরা সৌন্দর্যের জন্য মরি বা সত্যের জন্য মরি, সব কিছু কিন্তু আমাদের আসলে ব্যর্থতা, এটা কিন্তু সফলতা নয়। আমরা যদিও আমরা সফল, বাট ইট ইজ আওয়ার ফেইলিউর। অ্যান্ড আই ফর ট্রুথ, এবং আমি ব্যর্থ হয়েছি কিসের জন্য, ট্রুথের জন্য। এখানে ব্যর্থ বলতে আমি মৃত্যুবরণ করেছি যেই জিনিসটার জন্য, সেটা এখানে ব্যর্থতার কথা বলেছে। দ্য টুজ আর ওয়ান, এবং দুজনের যে দুইটা গোল ছিল সেটা কিন্তু এক হয়ে গেছে, একজন সত্য, একজন সৌন্দর্য। যাই হোক, দিস ইজ ওয়ান, ইন ওয়ান ওয়ে, দিস ইজ ওয়ান গোল, এটা একটা উদ্দেশ্য। ওকে, উই ব্রেথার্ন আর ইসাইড, উই ব্রেথার্ন বলতে এখানে ব্রাদার্স বলেছে, যে আমরা আসলে ভাই ভাই, আমরা একে অপরের সহযোগী, আমরা একই রকম, এই জন্য বলেছে যে তুমি মৃত্যুবরণ করেছো সৌন্দর্যের জন্য, আমি মৃত্যুবরণ করেছি সত্যের জন্য, আমরা সবাই এক, মানে উই ব্রাদার্ন আর। অ্যান্ড সো অ্যাজ কিন্সম্যান মেট এ নাইট, এবং প্রতি রাত্রে তারা দুজন কথা বলতো, কিন্সম্যান আত্মীয়র মতো, দুজন একটা খুব পরস্পরের সাথে, মেট এ নাইট, উই টকড বিটুইন দ্য রুমস, আমরা এক রুমের থেকে আরেক রুম এভাবে কথা বলতাম। আনটিল দ্য মস হ্যাড রিচড আওয়ার লিপস, যতক্ষণ না পর্যন্ত আমাদের ঠোঁটে কি আসতো, মস, শৈবাল আমাদের ঠোঁট স্পর্শ করতো, অ্যান্ড কভারড আপ আওয়ার নেমস, এবং আমাদের যে নেম ফলক, নাম লেখা আছে কবরের উপরে, সেটাকে যখন শৈবাল ঢেকে ফেলতো, যতক্ষণ না পর্যন্ত ঢেকে ফেলতো ততক্ষণ আমাদের কথা চলতো। এই যে একটা কবিতা, এটা অত্যন্ত ম্যাটাফরিক্যাল কবিতা, মানে রূপক অর্থে বলেছে যে আমরা যে পৃথিবীতে, থিমটাই বলি, দ্য থিম অফ দ্য পোয়েম ইজ উই লিভ অন দিস আর্থ অ্যাসপায়ারিং সামথিং, উই রান for something in this world and we work for it, but at last we die. Then আমাদের যে চেষ্টা ছিল, আমাদের যে অর্জন ছিল, অ্যাচিভমেন্টস ছিল, এই অ্যাচিভমেন্টসগুলো হ্যাজ নো ভ্যালু, এটা কোনো ভ্যালু নাই when we die, যখন আমরা মারা যাওয়ার পরে আমরা যখন কবরে যাই, আমাদের nobody remembers us, কেউ আমাদের মনে রাখে না। আমরা কবরে যাওয়ার পরে আমাদের কবরের শৈবাল, মানে
আগাছা জন্মে, গাছগাছালি জন্মে, মানুষ আমাদেরকে ভুলে যায়। এভরিবডি ফরগেটস আস। আমরা সবার কাছ থেকে অতল গহ্বরে বা বিস্মৃতির আড়ালে হারিয়ে যাই। যদিও আমরা একসময় কেউ ট্রুথের জন্য যুদ্ধ করেছে, সফল হয়েছে, অ্যাসপায়ার করেছে, ফাইট করেছে, তারপর হি ডাইড। কেউ ক্ষমতার জন্য, পাওয়ারের জন্য করেছে। সামবডি ফাইটস ফর পাওয়ার, স্পেন্ড অল হিজ লাইফ ফর পাওয়ার। Somebody does everything for power, and ultimately one day he dies, and after his death nobody remembers him. কেউ তাকে স্মরণ করেনি, he is forgotten forever. এভাবে বলেছে, our living on this earth is valueless. What we aspire has no value. What we do has no value. এটাই বলছে যে আমরা যাই কিছু করি ইজ ভেরি ট্রান্সিয়েন্ট, অত্যন্ত পার্থিব জগৎটা ক্ষণস্থায়ী, আমাদের পার্থিব অর্জনটা ইজ ভেরি মিনিংলেস, অর্থহীন আমাদের এই সমস্ত পার্থিব অর্জনগুলা। এটাই বলেছে যে ইট ইজ নো মিনিং। তো দুইজন লোক কবরবাসী পাশাপাশি শুয়ে রূপক অর্থে ম্যাটাফরিক্যালি বলছে, একজন আরেকজনের সাথে কথা বলে বোঝাতে চাচ্ছে যে দে হ্যাড বোথ আ মিশন, আ ডিজায়ার, আ ড্রিম, যেটা জন্য তারা শেষ পর্যন্ত জীবন পরিচালনা করে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছে। এবং তারপর কবরে যে তারা দুজন কথা বলেছে, কথা বলার পরে বলল যে আমরা দুইজন একই রকম। এবং দেখা গেল যে এই কিছুদিন থাকে, তারপরে কথাটা চলছে, চলার পরে দে আর ফরগটেন। তারপরে যখন মস বা শৈবাল তাদেরকে ঢেকে ফেলে, তার মানে যখন চারিদিকে গাছগাছালি জন্মে যায়, কবরটা স্টোন হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, বাস দে আর ফরগটেন। এটা হচ্ছে, এটার মূল থিমটা হচ্ছে ট্রান্সিয়েন্টনেস অফ লাইফ, দ্য শর্টনেস অফ লাইফ অ্যান্ড দ্য মিনিংলেস অফ আওয়ার অ্যাসপায়ার, আওয়ার রানিং ফর। আমরা যে দৌড়াচ্ছি এটা মিনিংলেস, এটাই বলতে চাচ্ছি কবিতাটা। নেক্সট দেখি কি আছে। আমরা এরপরে দেখছি লেজার কবিতাটা আছে। লেজার কার লেখা? উইলিয়াম হেনরি ডেভাইস। লেজার, ওকে, স্টার্ট। এখানে লেখাগুলো ছোট ছোট দেখা যাচ্ছে, তারপর চেষ্টা করছি এখান থেকে বলার জন্য। লেজার, উইলিয়াম হেনরি ডেভাইস। হোয়াট ইজ দিস লাইফ ইফ ফুল অফ কেয়ার? উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টিয়ার। কবি প্রশ্ন করেছে, এই জীবনটার অর্থ কী যদি কর্মমুখ, শুধু কাজ আর কাজ, ফুল অফ কেয়ার। এখানে বলছে ফুল অফ কেয়ার মানে আমরা খুব ব্যস্ত থাকি। উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার, আমাদের সময় নাই একটু দাঁড়ানোর, একটু দেখার সময় নাই, আমরা এতই ব্যস্ত। তাহলে এই জীবনটা কি আসলে? এই জীবনটা কি যদি নো টাইম টু স্ট্যান্ড বিনেথ, নো টাইম টু স্ট্যান্ড beneath the boughs and stare as long as sheep or cows. বাউস, ঝোপঝাড়, এর মধ্যে আমরা আমাদের এতটুক সময় নাই, অ্যাজ লং অ্যাজ শিপ অর কাউস। ভেড়া বা গরু, তাদেরও যতটুক সময় আছে দেখার, আমরা সেই প্রকৃতিকে দেখার আমাদের এতটুকু সময় নেই যতটুকু সময় থাকে ভেড়া বা গরুর। ওকে, নো টাইম টু সি, আমাদের একটু দেখার সময় নাই। হোয়েন উডস উই পাস, যখন আমরা একটা বনের ভেতর দিয়ে হেঁটে যাই তখন আমাদের একটু দাঁড়ানোরও সময় নাই, দেখারও সময় নাই। হোয়ার স্কোয়ারেলস হাইড দেয়ার নাটস ইন গ্রাস, ওই যে কাঠবিড়ালুগুলা ঘাসের ভিতরে তারা যে বাদাম লুকাচ্ছে, এতটুক এই দৃশ্যটা দেখারও আমাদের এতটুকু সময় হয় না, আমরা এত ব্যস্ত। নো টাইম টু সি ইন ব্রড ডেলাইট, আমাদের দেখার সময় হয় না ইন ব্রড ডেলাইট, খুব আলোকিত দিনে। স্ট্রিমস ফুল অফ স্টার্স, যখন নাকি নদীগুলি ভরে যায়, আলোকিত নদীগুলি, সূর্যের আলো যখন নদীর উপর পড়ে তখন যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ঢেউগুলি তারার মতো মনে হয়,
লাইক স্কাইস অ্যাট নাইট, মনে হয় যেন রাতের বেলার তারার খচিত একটা আকাশ। এই দৃশ্য দেখার আমাদের সময় নেই, আমরা এত ব্যস্ত। নো টাইম টু টার্ন অ্যাট বিউটিস গ্ল্যান্স, আমরা সৌন্দর্যের দিকে এক পলক তাকাতে পারি না। আমরা যখন সৌন্দর্য যখন আমরা আমাদের চারিদিকে আছে, আমাদের তাকানোর সময় হয় না। অ্যান্ড ওয়াচ হার ফিট, এবং তার পা দেখারও সময় হয় না। হাউ দে ক্যান ড্যান্স, সৌন্দর্যের কথা বলেছে। সৌন্দর্য এখানে পৃথিবীর সৌন্দর্য ইজ কম্পেয়ার টু এ গার্লস ড্যান্স, একটা মেয়ের নাচের সাথে তুলনা করছে আমাদের সৌন্দর্যের বিষয়টাকে। তো সৌন্দর্যের যেরকম পা আছে, জাস্ট লাইক একটা রূপক অর্থে এই পাটাকে কম্পেয়ার করেছে ড্যান্সার্স লেগ। একটা ড্যান্সারের লেগটাকে আমরা দেখারও আমাদের সুযোগ থাকে না, আমরা এত ব্যস্ত থাকি। নো টাইম টু ওয়েট টিল হার মাউথ ক্যান এনরিচ দ্যাট স্মাইল হার আইজ বিগ্যান, আমাদের একটু অপেক্ষা করার সময় নাই যে তার মুখটা যখন চোখ থেকে হাসিটা উচ্চারিত হয়ে শুরু হয়ে যখন মুখে এটা ছড়িয়ে পড়ে, এনরিচ করে, সমৃদ্ধ করে মুখকে, ওই হাসিটা যেটা চোখ থেকে শুরু হয়, এতটুক সময় আমাদের দেখার সময় নাই যে চোখ থেকে শুরু হয়ে যে মুখের মধ্যে ছড়িয়ে পড়ে হাসিটা, এতটুক সময়, যতটুক সময় লাগে চোখ থেকে মুখের মধ্যে মুখে মানে ছড়িয়ে যেতে হাসিটা, এতটুক সময়ও নাই আমাদের দেখার। এ পুয়ার লাইফ দিস অ্যাজ দিস ইজ, আমাদের জীবনটা অত্যন্ত পুয়ার বলতে এখানে অত্যন্ত করুণ, অত্যন্ত নিঃস্ব আমাদের এই জীবন। এ ফুল অফ কেয়ার, আমরা যদি এরকম ব্যস্ত থাকি, কর্মমুখর থাকি, এত ব্যস্ত, উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড এ স্টেয়ার, আমাদের একটু দাঁড়ানোর সময় নেই, একটু দেখার সময় নাই। যদি এরকম আমাদের জীবন হয় তাহলে জীবনটা কি? পুয়ার। তাহলে থিমটা কি? দ্য থিম অফ দ্য পোয়েম ইজ দ্যাট উই মাস্ট সি আওয়ার নেচার in our own eyes. We will see the beauty. Though we are, the poet says that we are very busy and we have no time to see the beauty. We have no time to praise the art. We have no time to wait and see the natural beauties that is full of in our art. পৃথিবী ভরা যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা আমাদের দেখার একদম সময় নাই। উই আর সো বিজি। দিস ইজ আ পিকচার অফ আর মডার্ন এজ, আমাদের মডার্ন এজের একটা পিকচার। এই মডার্ন এজে পিপল আর সো বিজি উইথ দেয়ার ওয়ার্ক, দে আর ওয়ার্কিং, দে আর গোয়িং টু ওয়ার্ক, দে আর গোয়িং টু ফ্যাক্টরিজ, দে আর গোয়িং টু অফিস, দে আর ডুইং দেয়ার জবস, দে আর অ্যাসপায়ারিং সামথিং, দে আর অ্যাসপায়ারিং ফর going higher in their post, they are aspiring, they are working to earn more money, they are working to get more power, they are working to get more physical strength in their society, they want to have their influence over the society, they want to be leader, somebody wants to be leader of the society. So all these things, for these things people are so busy, and they are so much busy with their longings, with their desire, with their aspirations, with their working, that they have no time to see or to look at the natural beauties of the earth. এটাই থিম। ওকে, নেক্সট। Ode to Solitude by Alexander Pope. Ode to Solitude by Alexander Pope. Okay, let's start. Happy the man whose wish and care a few paternal across bounds. Happy and man, সেই সুখী, হুজ উইশ অ্যান্ড কেয়ার, যার ইচ্ছা
এবং যার কাজ এ ফিউ প্যাটার্নাল অ্যাক্রস বাউন্ড, যার পৈতৃক কিছু জমি আছে এ নিয়ে যে সন্তুষ্ট সেই সুখী। কন্টেন্ট টু ব্রেথ হিজ নেটিভ এয়ার, এবং যে সন্তুষ্ট তার যে নেটিভ এয়ার আছে, তার যে নিজের দেশ আছে, নিজের এলাকা আছে, এর মধ্যেই যে নিঃশ্বাস মুক্ত বায়ু নিয়ে যে বেঁচে থাকে সেই হচ্ছে সন্তুষ্ট। ইন ইজ ওন গ্রাউন্ড, তার নিজের ভূমিতে দাঁড়িয়ে থেকে, পরের ভূমি না, পরাভূমি না, পরভূমি না, নিজের ভূমিতে দাঁড়িয়ে নিঃশ্বাস নিয়ে নিজের বাবার ভূমিতে দাঁড়িয়ে যে নিঃশ্বাস নেয় সেই হচ্ছে প্রকৃত সুখী। হুজ হার্টস উইথ মিল্ক, হুজ ফিলস উইথ ব্রেড, হুজ ফ্লক্স সাপ্লাই হিম উইথ অ্যাটার, হুজ ট্রিজ ইন সামার yield him shade in winter fire। যার গরু ছাগল রয়েছে দুধ দেয়ার, যার ভূমি রয়েছে খাদ্য দেয়ার মানে শস্য উৎপাদন করে ভূমিতে, যার ভেড়ার পাল রয়েছে তাকে পোশাক দেওয়ার জন্য মানে পশম উৎপন্ন হয়, পশম আসে, কাপড়, অ্যাটায়ার মানে কাপড়। হুজ ট্রিজ ইন সামার yield him shade, গ্রীষ্মকালে যার গাছ থেকে কি আসে, ছায়া আসে। ইন উইন্টার ফায়ার, আর শীতকালে আগুনের ব্যবস্থা হয়, লাকড়ি হয়। Blessed who can unconcernedly find hours, days and years slide soft away in health of body, peace of mind, quiet by day। সেই সবচেয়ে ভাগ্যবান যে পার করে দিন, ঘন্টা, দিন, বছর নিশ্চুপ, নীরবে, নিভৃতে। ইন হেলথ অফ বডি, সুস্বাস্থ্যে, পিস অফ মাইন্ড, মনের শান্তিতে সেই সুখী। সাউন্ড স্লিপ বাই নাইট, রাতে গভীর ঘুম। স্টাডি অ্যান্ড ইজ, জ্ঞান অর্জন করে, স্টাডি করে এবং ইজ এবং স্বাচ্ছন্দ্য বোধ করে। টুগেদার মিক্সড, সব কিছু এই স্টাডি, ইজ, স্লিপ এগুলো একসাথে মিক্সচার থাকে। সুইট রিক্রিয়েশন, যার মধ্যে থাকে সুন্দর রিক্রিয়েশন, চিত্ত বিনোদন আছে। অ্যান্ড ইনোসেন্স হুইচ মস্ট ডাজ প্লিজ উইথ মেডিটেশন, এবং যার মধ্যে ধ্যানমগ্নতা থাকে, যার মধ্যে ইনোসেন্স থাকে, তার মধ্যে মেডিটেশনও থাকে। এই সব কিছু মিক্সচার নিয়ে একটা জীবন সুন্দর হয়। ডাজ লেট মি লিভ আনসিন আননোন, এভাবে আমাকে মরতে দাও, বাঁচতে দাও, মরতে দাও, আমাকে যেতে দাও। কিভাবে? আনসিন, সবাই আমাকে জানুক আমি বিখ্যাত, এটা আমার দরকার নেই। আননোন, অজানা থেকে আমি মৃত্যুবরণ করতে চাই। দাস আনলেমেন্টেড লেট মি ডাই, আমার মৃত্যুর পরে কেউ লেমেন্ট করুক, আমার বিলাপ করুক, এটা আমি চাই না। বিলাপহীনভাবে আমি মৃত্যুবরণ করতে চাই। স্টিল ফ্রম দ্য ওয়ার্ল্ড, পৃথিবী থেকে চলে যেতে চাই। নট আ স্টোন টেল হোয়ার আই লাই, এমনকি আমার কবরে স্টোন মানে নাম ফলক লেখা থাকুক, এটা আমি চাই না। আলেকজান্ডার পোপের এই কবিতাটা অত্যন্ত সুন্দর এবং এ বলেছে যে আমি পৃথিবীতে বাঁচতে চাই সুন্দরভাবে। থিমটা হচ্ছে এরকম, the theme of the poem is that the poet wants to leave this earth very peacefully and he doesn't want to give his name circulated in the world. He is happy who has contentment, যার সন্তুষ্টি আছে, ইন হোয়াট হি গেটস, যাই সে পায় তার মধ্যে যদি সে সন্তুষ্ট থাকে, হি ইজ দ্য হ্যাপিয়েস্ট পারসন। এটাই বলতে চেয়েছে, এটাই থিম, যে পৃথিবীতে বেশি কিছু আশা করা, বেশি কিছু প্রত্যাশা করা, বেশি কিছুর জন্য চেষ্টা করা, এগুলা কখনো সুখ আনতে পারে না, পিস আনতে পারে না। পিস হচ্ছে সেটাই যেটা যা আছে বাবার থেকে পেয়েছো, দ্যাটস এনাফ। নিজের যা আছে করেছো, দ্যাটস এনাফ। তোমার প্রকৃতির থেকে যা পাবে, ফিল্ডের কথা বলেছে, সেখানে কাজ করতে হবে,
ক্যাটল থাকবে, তারপর তারা তোমাকে যে কিছু সাপ্লাই করবে সেটাতে জীবন ধারণ করবে, তারপরে এইভাবে দিন মাস ঘন্টা এভাবে পার করবে সুস্বাস্থ্যে। স্বাস্থ্যটা মেইন, হেলদি বডি ইজ ভেরি ইম্পর্টেন্ট, পিস অফ মাইন্ডটা ইম্পর্টেন্ট। এমন কিছু করা যাবে না যাতে পিস অফ মাইন্ড বা গুড হেলথ এগুলো সব নষ্ট হয়ে যায়। রাত্রে ঘুমাতে হবে, স্লিপ, সাউন্ড স্লিপ অ্যাট নাইট, স্টাডি করতে হবে, স্বাচ্ছন্দ্যে থাকতে হবে, রিক্রিয়েশন করতে হবে, ইনোসেন্ট লাইফ লিড করতে হবে এবং মেডিটেশন করতে হবে। এভাবে যদি কেউ যায়, জীবন ধারণ করে, এবং তার মধ্যে কোনো ইচ্ছা থাকবে না যে সে বিখ্যাত হয়, মানুষের কাছে তাকে খুব বড় করে তোলার কোনো ইচ্ছা নাই, সবাই তাকে জানবে এরকম কোনো, সবাই কাছে বিখ্যাত হবে, পাবলিসিটি হবে তার ব্যাপারে, এই ইচ্ছা তার নাই। খুব আননোনলি সে লিড করতে চায় লাইফ, এবং আননোয়িংলি সে মৃত্যুবরণ করতে চায়, এবং মৃত্যুর পরও যাতে তাকে নিয়ে খুব বেশি হইচই বা টম্প করে স্টোন তৈরি করা এগুলো সে চায় না। খুব নিবৃত্তে নীরবে মৃত্যুবরণ করতে চায়, বেঁচে থাকতে চায় নীরবে, মৃত্যুবরণ করতে চায় নীরবে, মাঝে একটু শান্তিতে বসবাস করবে সেইভাবে। ওকে, এরপরে আমরা আজকে এখানে শেষ করি, পরবর্তী ক্লাসে বাকিগুলো আমি দেখব।